নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। বেশ অনেকগুলো দিন পরে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। আজকে একটা ট্যুর শেষ হয়েছে। কোনো একটা ট্যুর শেষ হলে যে মানুষের এত আনন্দ হয় সে যেন এর আগে কখনো দেখিনি। কারণ আমার আজকের দিন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। যদিও এই কদিন আনন্দে ছিলাম কিন্তু প্রচণ্ড, কিন্তু যে ব্লগটা করতে পারিনি বা ব্লগ পাবলিক করতে পারিনি, এটা আমার ভেতরে ভেতরে একটা মন খারাপ তো ছিলই। ব্যতিক্রম তো জীবনের একটা অঙ্গ, অর্থাৎ পরিবর্তন জীবনের একটা অঙ্গ, সেটাকে আমি সেরকমভাবেই দেখেছি। আর আনন্দে যেটা হয়েছে সেটা কিন্তু ব্লগে আমি ক্যাপচার করেছি, কিন্তু সেই ব্লগগুলো এই মুহূর্তেই আমি হয়তো বা পাবলিক করব না। আপনারা যারা অনেক ঘুরে বেড়ান তারা হয়তো খানিকটা এই বাড়ি ঘরদোরের আকৃতি এই সমস্তগুলো দেখে অনুমান করে নিতে পারবেন যে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে বেরোচ্ছি সেটা কোথাকার রাস্তা। যারা অনুমান করেছেন তারা তো করেইছেন, আর যারা করেননি তাদের বলতে চাই এটা কাশ্মীর। হ্যাঁ, আমরা প্রথমে যেখানে নেমেছিলাম সেখান থেকে অল্প দূরত্বেই, মোটামুটি ওই গাড়ির দূরত্বে 550 কিলোমিটারের মধ্যেই কাশ্মীরটা আছে। তো আমাদের সেনাপতি আমাদের এখানে থাকার একটা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন, পুরো পরিবার সমেত। আর এটা করা হয়েছে এই কারণেতেই যে এত কাছে যখন আসা হয়েছে, আমার শ্বশুরমশাইয়ের পক্ষে না দ্বিতীয়বার আর আসা সম্ভব নয়। মূলত কিন্তু সেই কারণেই এই বন্দোবস্ত করে দেওয়া। তো বাবাও এনজয় করেছেন, তবে খুব একটা বেশি যে করতে পেরেছেন এমনটা নয়। ঘরেতেই বসেছিলেন, তবে কয়েক জায়গায় বেরিয়েছেন। কিন্তু এইখানকার ব্লগগুলো আমি নিয়মিত করেছি, কিন্তু কোনোটাই পাবলিক করিনি, কিছু অসুবিধে ছিল। আর যেখানে সেনাপতি আছে সেই জায়গাটা এইখান থেকে অনেকটাই দূরে, এই তো বললাম যেটা একটু আগে যত কিলোমিটার দূরে, কিন্তু সেখানে আমি কোনো ব্লগই করিনি। কিন্তু আমি কাশ্মীরে কিন্তু প্রত্যেক দিন, খুব বেশি দিন না থাকলেও যে কদিন ছিলাম সে কদিন ভরপুর ব্লগ করেছি। একটা দিনকে 3 ভাগে ভাগ করেছি, 3টে ব্লগ হয়েছে। সেই রকমও কিন্তু হয়েছে, ঠিক যেরকম সিকিমে হয়েছিল। কিন্তু এখানকার ব্লগগুলো আমি এই মুহূর্তে কিন্তু পাবলিক করব না। এখন আমি আজকের দিনের ব্লগ কালকেই দেবো, এরকম একটা করছি। আসলে অন্যান্য সমস্ত ব্লগই কিন্তু পাবলিক করা যাবে, একটি ব্লগ বাদ দিয়ে, যেখানে আমরা একটা লেকে বেড়াতে গিয়েছিলাম, যেখানে সবার মুখই কম বেশি দেখা গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সেনাপতি কিন্তু এই জায়গাতে আসেইনি। হ্যাঁ, সে কিন্তু মানে তার পুরো ফ্যামিলি, তাদের সবাইকে পাঠিয়ে দিয়েছে বেড়ানোর জন্য। আসলে কিছু বিধিনিষেধ আছে যেগুলো সামাজিক মাধ্যমের প্রকাশের বাইরে, এটুকুই বলা যায়। কিন্তু বিষয়টা যেটা হয়েছে যে ওই লেকের ভিডিওতে না আমি সবার মুখগুলোকে ব্লার করতে পারবো না। আর ওই লেকের ভিডিওটা যদি আমি বাদ দিই, একটা ভিডিও যদি আমি বাদ দিই, তাহলে আমি মোটামুটি পুরো কাশ্মীর সিরিজে কিন্তু আপনাদের সামনে তুলে দিতে পারবো। কিন্তু বন্ধুরা, আমি না এই কাশ্মীর সিরিজের মধ্যে ওই ব্লগটাকে রাখতে চাইছি, কারণ ওই একটা ব্লগেই একমাত্র আমার শ্বশুরমশাই পুরোপুরি এনজয় করেছেন দেখা গেছে। এবং ওই একটা ব্লগেতেই আমার শ্বশুরমশাইকে ধরা গেছে। বাকি সময়টায় কোনো ব্লগেই তিনি ছিলেন না। শিকারা ব্লগেতে তিনি ছিলেন, কিন্তু তিনি অন্য একটা শিকারাতে ছিলেন। আর কি জানেন, 85 বছর বয়স হয়েছে তো, মানে এই সমস্ত ভিডিওগুলো না পরবর্তীকালে পারিবারিক সম্পদ হয়ে থাকবে। তো কিছু দিন পর আমি যদি এই পুরো সিরিজটা ছাড়ি, তাহলে আমি সবগুলো ব্লগে দিতে পারবো। সেই জন্য আমি কটা দিন অপেক্ষা করতে চাই। এখন আপাতত এই যে আমি কাশ্মীর থেকে, আমরা ইনফ্যাক্ট শ্রীনগর এয়ারপোর্ট থেকে এলাম হচ্ছে দিল্লিতে খানিকক্ষণ সময়ের বিরতির পর, খানিকক্ষণ মানে ওই ধরুন ঘন্টা দেড় দুই, তারপর সময়ের বিরতির পর আমরা গেলাম হচ্ছে কলকাতায়। আপাতত আজকে দিনের ব্লগটা কালকে পাবলিক করি, সেরকমই যেরকম আগে করে এসেছি সেরকমই করব। তো যাই হোক, এখন আপাতত এলাম হচ্ছে জামা মসজিদে, যেটা 1394 সালে তৈরি। আমাদের সেনাপতি যে আমাদের যে সমস্ত মানুষজনদের দিয়েছেন, তারা যে এত ভালো, মানে যে সমস্ত ড্রাইভার, তারপরে আরও সিকিউরিটির জন্য তো কিছু লোকজন ছিলই, তো সব মিলিয়ে মিশিয়ে এত ভালো লেগেছে কি বলবো। মানে কাশ্মীর ভূস্বর্গ যেমন বটে, তেমন মনের মধ্যেও একেবারে এত সুন্দর একটা স্মৃতি রয়েছে, সেটা আর বলার নয়। তো এই যে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পুরনো শ্রীনগর। এই পুরনো শ্রীনগরে কিন্তু খুব একটা নতুন বাড়ি নেই। হাল ফিলে কোভিডের পর বললো এরা কয়েকটা নতুন কনস্ট্রাকশন হয়েছে, কিন্তু এই বাড়িগুলো দেখলেই বোঝা যায় এগুলো সব স্বাধীনতার পূর্ববর্তী বাড়ি। আর রাস্তাঘাট, আমাদের যেখানে আমরা ছিলাম সেইখান থেকে রাস্তাঘাট এয়ারপোর্ট পর্যন্ত যতটা সুন্দর, আরও বেশি যেন সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। রাস্তায় দুধারে কোথাও কোনো নোংরা নেই। এমন একটা ব্লগের সামনে এসে কথা বলছি যেটা আমি কালকেই পাবলিক করে দিতে পারবো বলে আমার মনে হয়।
দেখি যদি এই ব্লগটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় তাহলে হয়তো বা এই ব্লগটা আমি আজকেও দিয়ে দিতে পারি, কারণ অনেকগুলো দিন আমার ব্লগ যায়নি। খুব ভালো লাগছে সত্যি কথা। এটা আসলে ভয়েস ওভার অ্যাড করা সেটা একটা কঠিন কাজ। আর যাই মনে হয় না পারবো, যদি না হয় তো কালকে পর্যন্ত, তো কালকে তো দেবই আর কি, এইটুকুই বলা যায়। মানুষজন তাকিয়ে দেখছে, দেখুন আমি যেভাবে ব্লগ করছি সেভাবে। আমাদের গেট নাম্বার 4 থেকে হচ্ছে বোর্ডিং। আমরা প্রথমে দিল্লি যাব, দিল্লিতে কিছুক্ষণের আমাদের লেওভার আছে, কিছুক্ষণে মানে 2 ঘন্টা মোটামুটি, তারপরে আমরা যাব। তো বোর্ডিং শুরু হয়ে গেছে। তো আমাদের যেহেতু হুইল চেয়ার, আমাদের হয় প্রথমে না হলে শেষে। আমরা বসে বসে খাচ্ছিলাম KFC, যার ফলে লোকটা এসে আবার বললো যে ঠিক আছে পহলে তো আপ জানে হি পাওগে, इसलिए লাস্ট में। তো ঠিক আছে, করেছি এত সুন্দর জায়গা থেকে যাবো, তো একদম পাখাটা এখানটা পড়ে গেছে। ফ্লাইটের ভেতরে তো একটু ঠান্ডা লাগে, এয়ারপোর্টের ভেতরেও লাগে, তবে দিল্লি এয়ারপোর্টে আমরা যখন নামলাম, আগের দিন যখন নেমেছিলাম মানে যাওয়ার সময় তখন যা গরম ছিল, আজকে যা বুঝতে পারলাম গরম অনেকটাই কম। দিল্লির আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম হয়েছে কয়েকদিন আগের পর থেকে, সেটুকুই বুঝতে পারলাম। আর শ্রীনগর এয়ারপোর্টে সিকিউরিটি সাংঘাতিক স্ট্রং। আমরা তো এর আগে কখনো শ্রীনগর এয়ারপোর্টে অভিজ্ঞতা হয়নি, প্রায় 4বার চেকিং হলো, এমনকি ফ্লাইটে ওঠার আগেও চেকিং হলো। তো যাই হোক ঠিক আছে, একটা সেনা এয়ারপোর্ট তো বাগডোগরা এয়ারপোর্টও, তবে সেটা অত্যন্ত ছোট এয়ারপোর্ট, মানে বাগডোগরা এয়ারপোর্ট আর শ্রীনগর এয়ারপোর্টের তুলনাই চলে না সত্যি কথা। কিন্তু সিকিউরিটিও সাংঘাতিক, আর এমন একটা জায়গায় সিট পড়েছে বুঝতেই তো পারছেন, তেমন ভালো করে কিছু দেখতেও পারলাম না, না দেখাতেও পারলাম। আর উইন্ডো সিটটা পড়েছে তো আমার মেয়ে নিয়েছে, যার ফলে ওর হাতেই ছিল মোবাইলটা, যার ফলে যেটুকু লক করার করলো। আর অল্প দূরত্ব, মোটামুটি ধরুন এই 1.25 ঘন্টার ফ্লাইট, কিন্তু তারপর হয়ে গেল একখানা চিত্তির। হলো কেমন করে যে নামার আগে আমার শ্বশুরমশাই তো হুইল চেয়ারের তো তো তাদের সবাইকে শেষে নামতে বলেছিল, আর এদের ঠিক হুইল চেয়ার নয়, এদের ওই অ্যাম্বুলেন্স মতো করে নিয়ে আসবে। তো একদম শেষে ফ্যামিলিকে বলছে যে আপনারা নেমে যান। তো বুম্বাদা বাবার ফোনটাতে ওই কিছু একটা কাজ করবে জন্য ফোনটা নিয়েছিল, তখন বাবা সিটে বসেছিল। তা তারপরে আমি একটা কথা মানে বলবার জন্য বুম্বাদাকে ডেকেছি, তা বুম্বাদা আমার সেই কথাটা শুনছেন, বাবার ফোনটা হাতে, হঠাৎ দেখছে বাবা নেই, কোথায় না বাবা ওয়াশরুম চলে গেছে। তখন কিন্তু সবাই নেমে গেছে, কিন্তু অ্যাম্বুলেন্স মতো আর কি, তাতে 5খানা সিট না 6খানা সিট, আর ওই ফ্লাইটে অনেক মানুষ ছিলেন যারা কিনা ওইভাবে আসবেন। তো একজন ভদ্রমহিলা তার পা ভেঙে গেছে, তিনিও ওইভাবেই আসবেন, তো যার ফলে ওদের আলাদা একটা কার্ড দেবে। তো আমাদের বলে আপনারা নেমে যান। তো বাবা এদিকে বাথরুম থেকে আর বেরোচ্ছে না, এদিকে বাবার ফোনটা আমাদের হাতে। তারপর আর আসে না, আমরা বসে আছি। এদিকে আমাদের কানেক্টিং ফ্লাইট যেটা, সেটা 3:15-তে যাবে। আমরা নেমেছি প্রায় 2:15-র সময়, প্রায় 1 ঘন্টা সময় বসে আছি, কিছুতেই আর বাবা আসে না। এদিকে বাবার ফোনটাও আমাদের হাতে চলে এসছে, সে যে কী টেনশন। আর সেই সময়টায় বুম্বাদা বলছে যে ঠিক যখন নামা হবে তখনই বাথরুমে যেতে হবে। এই যে এখানে এসে যে এই জায়গাটাতে কত ওয়াশরুম, ডাইনে বায়ে সামনে পেছনে কত বাথরুম। তো যাই হোক ঠিক আছে, আবার সেই বাবা না এই সময়টা প্রচণ্ড টেনশন হয়। এই যে ফ্লাইটে যখন উড়ছে তখনও বারবার করে বাথরুম যাবেন, এবং সব থেকে মুশকিল যেটা হবে সেটা হচ্ছে বাবা যখন নামার আগ দিয়ে বাবার বাথরুম পাবে, বাবার মনে হবে যে নেমে বোধহয় আর পৃথিবীতে কোথাও বাথরুম নেই। তো যাই হোক ঠিক আছে, এখন আপাতত খুব বেশিক্ষণ আমরা বসে থাকতে হয়নি আমাদের, কারণ ওই টেনশন থেকেই আমাদের অনেকটা টাইম কেটে গেছে। আর ফ্লাইট একটু ডিলে হয়েছে, যে ওই শ্রীনগরের ফ্লাইটটা না একটু ডিলে হয়েছে, যার ফলে আমাদের খুব একটা বসে থাকতে হয়নি। আর কাশ্মীরে থাকতে 8টার সময়ও আকাশে যেরকম আলো, পশ্চিমবঙ্গের মধ্যে এসেছে এই মুহূর্তে, এটা পশ্চিমবঙ্গের আকাশ, সেখানে 6টার সময়ই কেমন যেন একটা অদ্ভুত মানে আকাশটা হয়ে গেছে, আলোটা কমে গেছে, যেটা আমাদের কাছে খুব স্বাভাবিক, সেইটাই যেন এতদিন অস্বাভাবিক মনে হচ্ছিল। 7:30টার সময়ও, মানে 7টার সময় তো রীতিমতো রোদ ওখানটায়। হ্যাঁ, তো কাজেই কি বলবো, আর মজাই লাগছিল। একই রকম একই দেশ, অথচ প্রান্তর ভেদে কত আবহাওয়ার পরিবর্তন, কত কিছুর পরিবর্তন। তো যাই হোক, এইখানটাতে দমদমে নামার পর যখন না ওই ধর নেমে গেছে, তখনই বাবা আবার উঠে গেছেন হচ্ছে ওয়াশরুমে। আর বাবা যখন ওয়াশরুম থেকে ফিরছেন তখন আর বাবা ফিরতে পারছেন না, কারণ ইতিমধ্যে সবাই দাঁড়িয়ে পড়েছে। সে কি যুদ্ধ আর বুম্বাদা গেছে খেপে, বলছে থাক বাবা, ওই যে এই যে দেখুন গোতাগুতি করে তারপর শেষটা পর্যন্ত এলেন আর কি। তো এখন যাই হোক, এখন নামলাম, নামার পর কিন্তু খুব ভালো লাগছে বন্ধু, জানেন মানে
এই যে এই সমস্তগুলো দেখলেই না, যাই হোক না কেন, যতই ভূস্বর্গে থাকি, যতই স্বর্গে থাকি ভাই, আমার ওই ভাঙা বাড়ি ভালো, যাই বলুন না কেন। তো এখন নামছি। তো বেল্টে এসে বুম্বাদা খেয়াল করেছে প্রথম, আমি অন্যান্য ট্রলিগুলো নিয়ে হ্যাচর প্যাচর করতে করতে আমার যে এতদিনের পুরনো পলিকার্বনেটের নীল রঙের ট্রলিটা, সেটা যে পুরো ভেঙে গেছে, মানে এই এখানেই ভেঙেছে আর কি, মানে এমন করে ঢিল টিল মারে না, পুরো ভেঙে গেছে। ওটার মধ্যে সমস্ত শীতবস্ত্রগুলো রাখা ছিল। আমরা ঠিক করেছিলাম যে এই কাশ্মীর থেকে ফেরার সময় যে শীতবস্ত্রগুলো যেগুলো নিচ্ছি, মানে আমরা অনেক কেনাকাটা করেছি, সেগুলো পরবর্তী ব্লগে আপনারা দেখবেন। কেনাকাটা এবং শীতবস্ত্রগুলো সব এক জায়গাতে ভরে রেখেছি, যাতে করে কলকাতায় আমার কাজ নিয়ে এসছে প্রচুর, যাতে করে মানে ইয়ের মধ্যে ওই ট্রলিটাকে না হাত দিতে হয়। এই যে নীল ট্রলিটা দেখছেন, এই ট্রলিটাই একেবারে ভেঙে দুখান হয়ে গেছে। কিন্তু এই সময়টাতেও কিন্তু আমি সেটা বুঝতে পারিনি, বুম্বাদা কিছু বলেনি, ক্লেম করা হয়নি বা তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়নি, সেটা আমাদের নির্বুদ্ধিতা। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত নতুন একটা কিছু কিনতে হবে, তা নইলে আমরা ফিরতে পারবো না, ওটা একদম গেছে আর কি। তো এখন একটা বুক করা হয়েছে, তারপরেতে আমরা যাচ্ছি যে হোটেলে আমরা বুক করেছি কয়েকটা দিনের থাকা, সেইখানটাতে। আমরা আবারও বলছি, কলকাতাতে কিছু কাজ নিয়ে এসেছি। তো যাই হোক, ঠিক আছে, এখন কলকাতাটাকে দেখে যে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে যে একটা নতুন শহরে এলাম। দাঁত বার করে কারো অনুপ্রেরণায় আমরা কলকাতা শহরে আসিনি, সেটা যে কী আনন্দের, মানে হোর্ডিং মুক্ত কলকাতা শহর, যেন কি সুন্দর, কি সুন্দর। আর সন্ধ্যের কলকাতা এক আলাদা রকমের ভালো লাগা। আমাদের কলকাতা শহরে মানে আমি যতবার আসি বন্ধুরা, নিজের একটা আবাসকে ভীষণ মিস করি। কলকাতা শহরে এসে তো এর আগে আমাদের হোটেলে থাকার গল্প ছিল না, ফ্ল্যাটটা ছিল, কিন্তু এখন ফ্ল্যাটটা থাকার থেকে না থাকা ভালো, সেটা একটা কিন্তু ঘটনা। ওটা হাওড়ায় ছিল, এখন আমি কলকাতার ফ্ল্যাটের কথা বলছি। কিন্তু একটা ফ্ল্যাট প্রায় বুকিং হতে হতে হলো না, সেটা অবশ্য অনেক আগের ব্লগেতে বলেছি আপনাদেরকে। কারণটা যেটা মানে বলেছিলেন, তাদের বিদ্যা বুদ্ধি এবং মানে সব কিছুকে আমি অস্বীকার করতে পারবো না। বহুতলে আমরা বুকিং যদি নাও করি, কিন্তু তাও একটা নিজের আবাস দরকার। আর তাছাড়া বন্ধু, এখন হোটেল ছাড়া না কোনো উপায় নেই, আত্মীয় স্বজনেরা সবাই আছে ছড়িয়ে ছিটিয়ে, মানে দু বাড়ির তরফেই আছে, কিন্তু প্রত্যেকেই ভীষণ ব্যস্ত। মন মানসিকতা আজ থেকে এক প্রজন্ম আগে যা ছিল, এখন সেটা নেই। সব মিলিয়ে মিশিয়ে এখন হোটেলে থাকাটাই না সব থেকে সম্মানীয়। হ্যাঁ, আমরা আত্মীয় স্বজনদের সঙ্গে হয়তো দেখা করব, কিন্তু তাদের ওই আমাদের জন্য সারাটা দিন দিতে হবে, আমাদের জন্য আলাদা করে প্ল্যান করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু আর যেন না থাকে, সেই উদ্যোগটাই আমাদের মূলত বেশি থাকে। তো যাই হোক, এখন আপাতত আমাদের কলকাতায় কবে একটা কি হয়, সেটা অবশ্যই আপনারা সময়ের সাথে সাথে জানতে পারবেন। আর এটাও ঘটনা যে এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতায় কিছু থাকার দরকার নেই, এখন একটা হোটেলে এসে থেকে গেলাম হলো, কিন্তু যদি একটা আবাসন থাকে না, তখন আমরা ফ্রিকুয়েন্টলি আসবো, এটাও কিন্তু ঘটনা। তো এখন আপাতত এই যে দেখুন, এই ট্রলিটাকে নিয়ে আমরা ফেরত যেতে পারবো না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পুরো ভেঙে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কালকে আমি ভেবেছিলাম যে হোটেলে করে এসে ছোট্ট করে একটা হোটেলে ট্যুর দেবো, তারপরে একটু বেরোবো, সব কিছু মিলিয়ে মিশিয়ে সবটুকু ঘেটে গেছে। একটা সুটকেস পুরো ভাঙা পড়ে গেছে, সেটা তো আপনারা দেখেইছেন। আমরা নেমে বুম্বাদা দেখেছিল, আমি প্রথমে অতটা বুঝতে পারিনি, তারপরে এসে টেসে মাথা টাথা খারাপ হলো, ওটা আমার অনেক দিনের সুটকেস অবশ্য। তো ঠিক আছে, একটা জিনিস ভাঙা পড়েছে, নতুন একটা কেনা হবে, ওই এয়ার ইন্ডিয়া থেকেই আর কি হয়েছে ব্যাপারটা। ফ্লাইট থেকে নামার পরই আমরা মানে বুম্বাদা খেয়াল করেছে, ইনফ্যাক্ট বেল্টেই খেয়াল করেছে। তো আমরা ক্লেম করিনি কোনো কিছু, সেটা একটা ভুল হয়েছে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আমরা বেরিয়ে এসেছি ঠিক কথা, কিন্তু আমাদের তো আমাদের ফ্লাইটেই বেরোতে হবে, ফ্লাইটেই যেতে হবে। ওই সুটকেস বা ওই ট্রলি ওরা ফার্দার আর অ্যাকসেপ্ট করবে না, মানে আমাদের লাগেজে ওটা আর দিতে পারবো না আমরা, কারণ একদম পুরোপুরি ভেঙে গেছে। আমাদের ওটা আবার কিনতে হবে, এদিকে আমরা কিন্তু কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এসেছি। তা যাই হোক, সেসবগুলোর জন্য তো আমাদের একটা ভালো হোটেল দরকার ছিল, কিন্তু এই হোটেলটা খুবই বাজে। গুগল রিভিউ যেমন সেটা এত জালি হয়, সেটা এত এত মানে এরা নিজেরাই রিভিউগুলো বোধহয় লিখিয়েছে মানুষকে দিয়ে, সেটাই বোঝা গেল। কোন হোটেল কোন লোকেশন কিছুই বলতে চাই না আসলে, কারণ এদেরকে আর বেশি কিছু করতে চাই না। তো মাঝখান থেকে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে শ্বশুরমশাই তো আজকে প্রচুর কাজ আমাদের, তো বাবাকে আসলে আমাদের এমন একটা হোটেলে রাখতে হতো যেটা ভালো হোটেল, লোকেশনটা ভালো, সব কিছু এটা লোকেশন ওয়াইজ খুব ভালো, স্টাফও খুব একটা খারাপ না, কিন্তু হোটেলের অন্যান্য জিনিসপত্র যেগুলো আমাদের মানে নিত্যদিন লাগে সেটা বাজে। আর আরও বেশি মানে অতটাও ভালো বলছি না এই কারণেই,
এতদিন আমরা যেখানে থেকে এসেছি সেটা অসম্ভব ভালো একটা প্রপার্টি। সেই জায়গা থেকে এখানে এসে তো খুবই আমাদের সবারই লাগছে, কিন্তু বাবার যেন বেশিই লাগছে। আর বাবা যেন একদম এক ধাক্কায় 15 বছর কম হয়ে গেছে। সকালবেলায় উঠে এক্ষুনি ওই ঘরটা গেছিলাম, বুম্বাদা বললেন বাবা বেরিয়ে গেছে, কাঁধে ব্যাগ নিয়ে। বাবা কোথায় বেরিয়ে গেছে না, বাবা হোটেল খুঁজতে বেরিয়ে গেছে। তো এখন বাবা যে বেরিয়ে গেলেন, এই বয়সের একটা মানুষ হাতে ফোনটা নিয়ে যায়, তো সেটা এরোপ্লেন মোড করা আছে। তো এখন বুম্বাদার প্রচণ্ড চিন্তা শুরু হয়েছে যে তিনি যে বেরিয়ে গেলেন, তিনি এখন কোথায় গেলেন। ঠিক আছে, তিনি হোটেল খুঁজতে গেছেন। কলকাতা, বাংলা ভাষায় কথা বললে সবাই বুঝবে, কলকাতা সরকার শহর, তার নিজের শহর, সবই বুঝছি, কিন্তু বয়সটা তো অনেকটা হয়েছে। আর এইরকম পাগলামি, এরকম ছেলে মানুষ, আমরা তো বলছি যে আমরা আজকে এই হোটেলটা 12টা অবধি রাখা যাবে, এখন 7টা বাজে। আমরা মোটামুটি 8:30টার মধ্যে বেরিয়ে আমরা একটা লোকেশন চাইছি, পার্টিকুলার এই লোকেশনে থাকবো। সেখানে হয়তো ভালো ভালো হোটেল আছে, আমরা খুঁজে দেখবো। ট্রাস্ট হলো না, তিনি নিজে নিজেই বেরিয়ে গেলেন 85 বছর বয়সে। তাকে এবারে তুলোই মরে রাখার মতো অবস্থা ছিল এতদিন ধরে। তাতে করে এখন একটা অদ্ভুত টেনশনের আবহ আমাদের মধ্যে চলছে। সবটুকু ঘেটে গেল। তারপরে এসে খাওয়া দাওয়া, বেরোনো, সেসব তো আমার তো কিছু হলোই না, কারণ আমি আমার শ্বশুরমশাই সামলে যাচ্ছি সমানে। এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর বারবার করে করছি। এই ঘরে আমি আর আমার মেয়ে আছি, আর ওই ঘরে বাবার দাদা আছে। তা এই তো করতে করতে আমার কালকের দিনটাও গেল। তো কালকে না করেছি ভিডিও এডিটিং, না করেছি পাবলিক, এখানে ইয়েতে কোনো ওয়াইফাই নেই। খুব আশা ছিল যে আজকে দিনে একটা ভিডিও দেবো, হয়তো বা আজকে ভিডিও যাবে, কিন্তু ওই যে একটা ডামাডোল তৈরি হলো। আর এই যে আজকে দিনটায় খুবই চাপ যাচ্ছে আমার, যাবে আর কি, আমাদের সব মিলিয়ে বাইরে অনেকগুলো কাজ আছে। তো ঠিক আছে, এটাও আর একটা ব্যাপার তৈরি হলো। এই টেনশন থেকে আমরা যদি মুক্ত হতে পারি তাহলে একটা কিছু হয়। তো যাই হোক বন্ধুরা, আপাতত কলকাতায় চলে এসেছি, কলকাতায় আছি। নিজেদের একটা ফ্ল্যাট খুব মিস করছি। বিভিন্ন পরিস্থিতি হয়তো বা ঈশ্বরই তৈরি করেন যাতে করে নিজেদের একটা আবাসন, সে হয়তো বা অনেকদিন না আসলে পরে ধুলো পড়ে থাকবে, আর হয়তো বা আবাসনটা থাকলে আমাদের ফ্রিকোয়েন্টলি আসাও হবে, এটাও ঠিক। কিন্তু তবুও বাবা নিজের ঠাঁই, নিজের বিছানা, নিজের বালিশ, সে দুটি অন্তত এয়ারবিএনবিতে থাকার থেকে ভালো যে শ্বশুরকে বা আমার মাকে বা আমার বরকে বা আমরা নিজেরা দুটি গালে চালে ফুটিয়ে তো নিতে পারবো। নিজেদের একটা ফ্ল্যাট হলে, ছোটো না হয় 2 BHKই হলো, কিন্তু তাও যা হোক, ঠিক আছে, কী করা যাবে এখন, দেখা যাক। সব কিছু যদি ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে মানুষ ভালো থাকতে পারে তাহলে তাই থাকি, আর কি বলবো। এই মুহূর্তে খুব ডিস্টার্ব হয়ে আছি, সত্যি কথা হচ্ছে এটাই। এত মানে তোলা তোলা করে বাবাকে রাখার পর যদি এইরকম কাণ্ড করে না, কি বলবো, কিচ্ছু বলার নেই। হয়েছে না হয় একটা ভুল, আমরা তো বলছি যে চেঞ্জ হয়ে যাবে। আজকে 12টা অবধি থাকা, এখানে একটা দিনের ভাড়া পাওয়া যাবে, কিন্তু তারপরে তো আমরা তার আগেই আমরা শিফট করে দিতাম, কী যে দরকার ছিল এরকম করার। ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে নতুন ব্লগে। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।